সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজ 2 ডিসেম্বর 1997 সালের এই দিনে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল। যাদের সাথে সরকারের এই চুক্তি হয়েছিল সেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দাবি 27 বছরেও চুক্তির 2/3 বিষয়ই বাস্তবায়িত হয়নি। এটা বাস্তবতা যে পার্বত্য 3 জেলায় আদিবাসীরা বসবাস করে আসলেও বাঙালিরাও সেখানে বসবাস করে আসছেন বহু বছর ধরেই। তাই শুধুমাত্র পাহাড়ি নয়, বাঙালিদেরও এই চুক্তির অংশীদার করাটাই যৌক্তিক। একই সাথে বেশ কিছুদিন ধরে পার্বত্য এলাকায় কুকিচিন নামক সংগঠনের তৎপরতা দেখা যাচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমাদের এই সময়ের বিশেষ আলোচনা পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূরাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি, এবং লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর রমিত আজাদ। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আপনারা তো অবশ্যই বিষয়টি জানেন, এটা নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই যে এই চুক্তিটি হয়েছিল 27 বছর পার হলো আজকে। তো আপনারা কি মনে করেন যে আমি কর্নেল হকের কাছে জানতে চাচ্ছি যে চুক্তিটি যখন হয়েছিল তখন কি এটি সময়ের প্রয়োজনে হয়েছিল নিশ্চয়ই, কিন্তু সেটি কি আদৌ আদর্শ কোনো চুক্তি হয়েছে যেটার ফলে আসলেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল? দেখুন, আমি প্রথমত এনটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, যেমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা 27 বছর আগে সংগঠিত হয়েছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সব কিছু মিলে একটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব পালন করতে হয়। এই চুক্তিটি আওয়ামী লীগ গভর্নমেন্ট 96 সালে ক্ষমতায় আসে। আসার অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে, আই স্টিল রিমেম্বার, এই চুক্তি যেদিন সম্পন্ন হয়, সাইন্ড হয় দুদকছড়া এলাকায়, সেই সময়ে আমি 24 পদাতিক ডিভিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভিশন আমাদের সেনাবাহিনীর, সেই সময়ে ওই পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন জেনারেল আব্দুল মতিন বীর প্রতীক। অত্যন্ত স্পষ্ট উপদেষ্টা ছিলেন এবং দুদকের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত দেশপ্রেমিক, নিষ্ঠাবান সামরিক একজন অফিসার, যারা জীবন বাজি রেখে নিজের দেশকে স্বাধীন করেছেন। জিনিসটা অত সহজ নয়, অত্যন্ত কঠিন জিনিস ছিল। সেদিন আমি তার অফিসে, আমরা স্টাফ কলেজ থেকে একটা ভিজিটিং টিম গিয়েছিলাম সেখানে। আমি সবসময় একটু ভোকাল ছিলাম, ছোটবেলা থেকেই স্পষ্ট কথা, আমার নামের সাথে মিল আছে, স্পষ্ট কথা বলে থাকি। আমি তখন জিওসিকে এই প্রশ্নটা করি, তখন অ্যাবাউট 12 or 12, 12:30। আমি, ডিয়ার স্যার, আজকে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের, আপনি এখানে কেন? ইউ আর সাপোজ টু বি দেয়ার অ্যাজ কমান্ডিং অফিসার। উনি বলেন, আই নো নাথিং অ্যাবাউট দিস এগ্রিমেন্ট। এই একটা সেন্টেন্স, যারা যে কমান্ডার, যে জিওসি, বাংলাদেশের 1/10 স্থান যেটা অশান্তিতে পরিপূর্ণ, সেই বিষয়টা নিয়ে চুক্তি হচ্ছে, আর সেই চুক্তি সম্বন্ধে জেনারেল অফিসার কমান্ডিং জানেন না। আমি কিন্তু, উনি জীবিত আছেন, আমি কথাটা বলছি, নিশ্চয়ই স্যার হয়তো অনুষ্ঠানটা দেখছেন কিংবা দেখবেন, সুতরাং আমি কথাটা কিন্তু নিজের দায়িত্ব নিয়েই বলছি। সঠিক। এই যে একটা কথা, আই নো নাথিং অ্যাবাউট দিস এগ্রিমেন্ট, তাহলে কি ডালমে কুছ কালা হ্যাঁ? কি জন্য? আমি এই জন্য বলছি, বাংলাদেশ স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, রক্তের সাগরের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কারো দয়ায় নয়, কারো অনুকম্পায় নয়, কারো ভালোবাসার, ভালো প্রেম প্রীতির মাধ্যমে নয়, না। এখানে শহীদের রক্তের বিনিময় হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুর্ধর্ষ অফিসারগণ জেনারেল আতাউল গনি উসমানীর নেতৃত্বে
দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে। এখানেই শেষ নয়, সেই যুদ্ধটা এমনি এমনি হয়নি। কেউ সেনাবাহিনীকে বলেন নাই যে আপনারা যুদ্ধ করেন। মেজর জিয়া 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে আক্রমণ করলো ইবিআরসিতে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে, প্রায় 1000-এর মতো সৈন্যকে হত্যা করেছিল, যাদের দ্বারা 9 এবং 10ম ইস্ট বেঙ্গল রেজ হওয়ার কথা ছিল, প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। জেনারেল জিয়ার ইউনিট ইস্ট বেঙ্গল অর্ধেক পাকিস্তানে চলে গেছে, আর মাত্র 300 সৈন্য সেখানে ছিল, অস্ত্র টস্ত্র তেমন একটা ছিল না। কত সাহস নিয়ে, মৃত্যু ভয়হীন প্রাণ নিয়ে উনি ঘোষণা করলেন উনি রিভল্ট। যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল তখন। এবং বাকি যারা এখানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা সবাই বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ ঘোষণা করলেন। এই কথাটা আপনারা জানেন, ইয়াং জেনারেশন। কেন করলেন? দেশকে রক্ষা করার জন্য। সেই বিজয়টাকে ছিনতাই করে নিয়ে গেল ইন্ডিয়ার মতো কুৎসিত একটা দেশ, যে বিজয়টা আমরা আর হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে সারেন্ডার করত, কিন্তু তারা বিনা যুদ্ধে মেদিনী জয় করে একটা বিরাট ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তৈরি করলো। জগজিৎকে অরোরা, জগদীশ সিং অরোরা সেখানে সাইন করলেন, যেখানে সাইন করার কথা ছিল কার? জেনারেল আতুল গনি উসমানী। কমান্ডার ইন চিফ ছিলেন কে? আতুল গনি উসমানী। এই যে ষড়যন্ত্র তারা শুরু করলো, তারা এখন কেন সারেন্ডার সেরেমনিতে তারা সাইন করলো 3 দিনে যুদ্ধ করে? তারা এই দেশটাকে স্বাধীন করতে এসেছিল না, তারা এসেছিল এই দেশটাকে দখল করতে। কেননা তারা যে সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, সৈন্যবাহিনী বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট দখল করে রেখেছিল। আমি এটা শেষ না করলে আপনি জিনিসটা এই জায়গায় আসতে পারবেন না, আপনি বুঝবে না। বর্তমান প্রজন্ম যারা শুনছে, আপনি তাড়াহুড়া করলে এই জায়গাটা যদি না করেন, কেন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি হলো সেটা বুঝতে হবে। এক মিনিট আমি শেষ করে দিচ্ছি। এই যে দখল করতে এসে কিন্তু দখল করতে পারলো না, তাদের এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যে কোনো কারণে হোক চলে যেতে হয়েছে। কিন্তু দে সেড দ্যাট ইজ দিস ওয়াজ দেয়ার সেকেন্ড মিস্টেক ইন দ্য হিস্ট্রি। ফার্স্ট মিস্টেক ছিল 1965 সালে পশ্চিম পাকিস্তান আক্রমণ করলো কেন, পূর্ব পাকিস্তান আক্রমণ না করে। কেন তারা বলল পূর্ব পাকিস্তান আক্রমণ করলে তো একবারই আমরা দখল করে ফেলতে পারতাম। তার মানে কি? তাদের অদৃশ্য অজানা, মানে মনের ভিতরে গভীরে একটা যে স্বপ্নই বাংলাদেশকে দখল করবে, পারলেন না বলে কি করলেন? 1 বছরের মাথায় 1973 সালে মালবন্ধু নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে ফেললেন, এবং তার মাধ্যমে শান্তি বাহিনী ইয়াং সব বিশেষ করে চাকমাদেরকে নিয়ে তিনি ত্রিপুরাতে ইন্ডিয়া সরাসরি তাদেরকে প্রশিক্ষণ দিল। ইন্ডিয়া এই যে শুরু হলো, যারা এইটা শুরু করলো যে আমরা যেহেতু পুরো দেশটা দখল করতে পারলাম না, এই আমরা যদি পার্বত্য চট্টগ্রামটা দখল করে ফেলতে পারি এদের মাধ্যমে, তাহলে তো এদের পাকাটা ভাঙিয়ে দিলাম। আপনার যদি পা ভেঙে দেওয়া হয়, আপনার শরীর অচল, তো বাকিটাও খাওয়া যাবে সহজে। দ্যাট ওয়াজ দেয়ার এইম অফ দ্য কান্ট্রি। আমরা যেমন এইম ইন লাইফ লিখি না, এইম অফ দ্য কান্ট্রি ওয়াজ দ্যাট, যে এই বাংলাদেশকে দখল করার চুক্তি। এবং তারা হটকারিতার মাধ্যমে একটা সন্ত্রাসী গ্রুপের সাথে আপনি কিভাবে চুক্তি করতে পারেন? রাষ্ট্রীয় সরকার কি করতে পারে? সরকার কি করতে পারে? আমাদের আর্মি কি এত হয়ে গেছিল, অবশ হয়ে গিয়েছিল? আমাদের আর্মি ওয়াজ ক্যাপাবল এনাফ টু ডিস্ট্রয় দিস এনিমিজ অফ দ্য কান্ট্রি, বাট হোয়াট হ্যাপেন? চুক্তি করে ফেললেন ইন্ডিয়ার স্বার্থ, ইন্ডিয়ার নির্দেশে। চুক্তিটা কে করলেন? আবুল হাসনাত আবদুল্লাহ। হি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দ্য কান্ট্রিজ সিকিউরিটি। দেশের নিরাপত্তা সম্পর্কে যার কোনো ধারণা নাই, রাশেদ খান মেনন, কিচ্ছু ধারণা নাই। এরা হলো সব বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ স্বার্থের বিরুদ্ধে লোক। তারা গিয়ে চুক্তি করলো, আর্মির লোকেরা কেউ জানলো না, সেনাপ্রধান জানলেন না। এটাই হলো আমার কাজ পয়েন্ট। এরপরে যদি আসি আমি পরবর্তীতে আপনার কাছে আসবো, আমরা একটু অধ্যাপক রমিত আজাদ আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখেন এই চুক্তিটাকে? খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের ফার্স্ট পার্টে একটু সময় কম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রথমত বলছি যে কর্নেল হক স্যারের কাছে আসলে আমি নিষ্প্রভ। স্যার যোদ্ধা এবং স্যার আমার অনেক সিনিয়র, অনেক বেশি জ্ঞান রাখেন সব কিছু সম্পর্কে। এই বিষয়টার সাথে স্যার একটু আগে বললেন যে সশস্ত্র বাহিনীর খুব প্রোফাউন্ড রিলেশন আর কি। তা আমি তো সশস্ত্র বাহিনীর ব্যক্তি না, তারপরেও আমাকে এখানে আমন্ত্রণ জানাই, ধন্যবাদ। আমি সশস্ত্র বাহিনী না হলে আমি তো এই দেশের একজন নাগরিক, অর্থাৎ যারা যোদ্ধা না, যারা
সামরিক ব্যক্তি না, তারা কিভাবে দেখছে বিষয়টা, তারা কোনোভাবে জড়িত আছে কি না, আমি একটু সামান্য জড়িত আছি, পরে বলবো এই বিষয়ে। হ্যাঁ, তো স্যার যেটা বলেছিলেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মেজর জিয়া, ওনার ওই রিভোল্ট বিষয়টা, ওই আমাদের গ্রিক মিথোলজিতে ইলিয়াড হয়তো আপনারা সবাই পড়েছেন, সেখানে একটা চরিত্র আছে ইনিয়াস, রাজপুত্র তিনি ছিলেন। ইনিয়াস ওনার চোখের সামনে ওনার জন্মভূমিকে প্রজ্বলিত হতে দেখেছেন এবং সেই সময় উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সময় আমাকে কী করতে হবে, এবং নিজেকে পাল্টে ফেলেছিলেন সাথে সাথে, এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। উনি ওনার স্ত্রীকে হারিয়েছিলেন, তারপরে উনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন। একই ঘটনা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে ঘটেছে। উনি যখন চোখের সামনে ওনার জন্মভূমিকে প্রজ্বলিত হতে দেখেছেন, সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, নিজেকে পাল্টে ফেলেছেন যে উনি পাকিস্তান সেনাবাহিনীতে থাকবেন না, উনি বাংলাদেশে। আমি শেষ করছি এখানে। এবং একই কিন্তু উনিও কিন্তু নিজের স্ত্রীকে ঘরে রেখে রিভোল্ট করে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো আমি কেন বলছি, স্যার যেটা বলছেন যে দেশপ্রেমের উজ্জ্বল প্রতীক হচ্ছে আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, এবং বিগত জুলাই আগস্টের বিপ্লবে আমরা দেখেছি যে জনগণের আস্থার প্রতীক, আমাদের জনগণের আস্থার প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ধ্রুব নক্ষত্র। এখন শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে, অনেকে সেটা বলছে এটা রাজনৈতিক বিষয়। অস্বীকার করব না যে যে কোনো বিষয়ের সাথে সামরিক রাজনৈতিক দুটি বিষয় জড়িত থাকে। রাজনৈতিক কারণে শান্তি চুক্তিটা করা হয়েছিল এবং এই চুক্তির মাধ্যমে জনগণ হয়তো আশা করেছিল যে পাহাড়ে শান্তি আসবে। তখন এক্সপেক্টেড, আমরা যতটুকু আশা করেছিলাম সেই প্রত্যাশা পূরণ করতে পারে ওই পরিমাণ শান্তি আসেনি বলেই আমরা মনে করছি আর কি। ধন্যবাদ। তো এটি তো আপনি যেমনটি মনে করছেন, আবার বিপরীত দিকে পাহাড়িরাও মনে করছেন যে শান্তি প্রতিষ্ঠিত হয়নি তাদের পার্সপেক্টিভে। ঠিক আছে, এটা কেন? দুদিক থেকেই বলা হচ্ছে যে চুক্তিটা বাস্তবায়িত হচ্ছে না। না, চুক্তি বাস্তবায়িত হওয়া উচিত। চুক্তির কিছু পয়েন্টকে অনেকে মনে করেন আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেমন আঞ্চলিক পরিষদগুলোকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, সমতল ভূমির আঞ্চলিক পরিষদগুলোতে তো ওই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়নি। এখন আমরা একই দেশের নাগরিক, বাংলাদেশি আমরা সকলেই, এক অঞ্চলে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হচ্ছে আঞ্চলিক পরিষদকে, আর এক অঞ্চলে সেই পরিমাণ দেওয়া হচ্ছে না, এটা কতটুকু সঠিক, এরকম একটা বিষয় আছে। এই জন্য সবসময় সব দিক খেয়াল রেখে কাজটা করতে হয়। হ্যাঁ, সময়ের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, আবার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলে একটা কথা আছে, সময়ের প্রয়োজনে। চুক্তিটা নিয়ে যে কথা হচ্ছিল, তো সেইখানে তখনকার সময়ে হয়তো এক ধরনের পরিস্থিতিতে এটি করতে হয়েছে। এবং আমি যদ্দূর জানি যে এই জনসংহতি সমিতির কথা কর্নেল হক বলছিলেন যে তাদেরকে আসলে এই সংগঠনটাকে তৈরি করা হয়েছিল কোনো একটি বিদেশি শক্তির তৈরি করেছিল আর কি, বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য। তো এদের সাথে কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব 6 বার আলোচনা করেছেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময়ে 91 to 96 13 বার আলোচনা হয়েছে। এবং এরপরে শেখ হাসিনা 96-এ যখন আসলেন এবং 97-এর 2রা ডিসেম্বর যখন চুক্তিটি স্বাক্ষরিত হলো, এই সময়কালে আরও 7 বার আলোচনা হয়েছে। টোটাল 26 বার আলোচনা করা হয়েছে এই জনসংহতি সমিতির সাথে। তাহলে এত মানে 3টা সরকার আলোচনা করেছে। তো আলোচনার ফলেই এই চুক্তিটাতে এসেছে। তো সেই চুক্তি তার মানে এক ধরনের পলিটিক্যাল কনসেনসাস আমরা ধরে নিতে পারি যে হয়তো তিন রাজনৈতিক গোষ্ঠী এটি চেয়েছিল যে ওখানে শান্তি প্রতিষ্ঠিত হোক। তাহলে কেন শান্তি প্রতিষ্ঠা করা গেল না? যেমন আমি কুকি চিনের কথাই বলি, ইউপিডিএফ এখন যদি একটু স্তীমিত হয়েছে কিন্তু মাঝে মধ্যে একটু মাথাচাড়া দেয়। কুকি চিন তো গত বেশ কিছুদিন ধরে ঝামেলা তৈরি করছে পার্বত্য এলাকায় এবং অপারেশনও চলছে, এখনও চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে। তো কেন শান্তি প্রতিষ্ঠা করা গেল না পলিটিক্যাল এক ধরনের কনসেনসাস থাকা সত্ত্বেও? ধন্যবাদ। আপনি বলেছেন প্রেসিডেন্ট এরশাদের শাসনামলে আলোচনা, বেগম জিয়ার শাসনামলের সময়কার আলোচনা, তারও আগে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ওদের সাথে একবার বসেছিলেন। ঠিক কয়বার বসেছিলেন আমি জানি, একবারটা আমি খুব ভালোভাবে জানি যে তিনি যখন বসেছিলেন ওই যে হলরুমে আলোচনায় বসেছিলেন সেখানে কিছু সময়ের জন্য ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছিল, অর্থাৎ পুরো এলাকা অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে কিছু সময় পরে আবার ইলেকট্রিসিটি ফিরে আসে। তখন দেখা গেল 300 জন হেডম্যান ওই অডিটোরিয়ামে বসা। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন, অন্যান্যরাও ছিলেন। খুব দক্ষতার সাথে উনি কাজটা করেছিলেন, কারো যেন চোখে না পড়ে ওইভাবে। এবং সেখানে স্পিক আউট আমরা যেটা বলি, অর্থাৎ বলেন, আপনারা আপনাদের কথাগুলো বলেন, আমরা শুনি। তো উনি কিন্তু প্রথম উদ্যোগ নিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠায়, এবং দুঃখজনকভাবে তার ঠিক কিছুদিন পরেই, অল্প কিছুদিন পরেই তিনি শহীদ হন।
তো বিষয়টা তখন বোধহয় ওইভাবে আর আগাতে পারে নাই। আর তার পরবর্তী সময়কার অস্থিতিশীলতা আমরা তো জানি, স্যার জানেন ভালোভাবে, 1984 সালে কয়েকটি গ্রামের উপর আক্রমণ চালিয়ে অনেককে হত্যা করা হয়েছিল, তার উপরে আরও কিছু ঘটনা ঘটেছিল ইত্যাদি। তো অস্থিতিশীলতা একটা দেশে বাইরে থেকে যখন তৈরি করা হয় এটার একটা মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যে সেটা আঞ্চলিক শক্তি হতে পারে, সেটা পরাশক্তি হতে পারে। তারা ওই দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে ওই দেশের বিভিন্ন ধরনের উন্নয়ন, অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তা আমাদের দেশের ক্ষেত্রেও মূলত বিষয়টা ওই রকমই আর কি। তো তাহলে কিন্তু শান্তিটা কেন প্রতিষ্ঠা করা গেল না? এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার লেখা একটা বিখ্যাত প্রবন্ধ আছে, সেটা হচ্ছে আমাদের পথ। ওখানে দেখবেন উনি স্পষ্ট লিখেছেন আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান এটা এমন একটা জায়গায় যেখানে ওই আন্তর্জাতিকভাবে আপনার পূর্ব থেকে পশ্চিমে চলাচল যেমন স্থলপথে তেমনি সমুদ্রপথে অত্যন্ত সহজ। এটা খুব স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। এই কারণেই আঞ্চলিক ও বৃহৎ শক্তিগুলোর নজর আছে আমাদের দেশের ল্যান্ডের উপর এবং বঙ্গোপসাগরের নীল জলরাশির উপর, যা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদেরকে এই হুমকির মোকাবেলা করতে হবে। তো এটা আসলে নিরন্তর আমাদের পুরো জাতি চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীতেও রয়েছেই। শান্তি পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় নাই এইটুকু আমি বলবো, একেবারে প্রতিষ্ঠিত হয় নাই তাও না। আমি নিজে বান্দরবনে বেড়াতে গিয়েছি এবং আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। ওপেন ডে লাইটে তো আমি সেই নীলগিরি পর্যন্ত চলে গিয়েছি এবং শান্তিতে গিয়েছি, শান্তিতে ফিরে আসছি। শুধু আমাকে সাবধান করে দেওয়া ছিল যে সন্ধ্যা 8টার পরে আর বাইরে বের হবেন না। তার মানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা 100% হয় নাই, এটুকু বলতে পারবো আর কি। মানে আমাদের মূল ভূখণ্ড পার্বত্য চট্টগ্রামকে বাইরে রেখে যদি বাকি এলাকাটা ধরি, সেখানে যেরকম আছে সেরকম পরিস্থিতি নয়, সেরকম পরিস্থিতি নয়, হ্যাঁ, একটু ভিন্ন। ধন্যবাদ। আমরা কর্নেল হকের কাছে আসি যে আপনি কি মনে করেন যে এই যে ওখানে পাহাড়ি যারা আছে তারাও বাংলাদেশের জনগণ এবং বাঙালি যারা আছে তারাও বাংলাদেশের জনগণ, তাদের মধ্যে এক ধরনের ঝামেলা রেখে দিলে তো এটি বাংলাদেশের জন্যই ক্ষতি। তো সেই ঝামেলা দূর করার জন্য আমরা কি করতে পারি? দেখেন, প্রথমত কেন শান্তি হচ্ছে না সেটা একটু, এই পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি আছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের মূল এজেন্ডা হলো তার স্বাধীনতা চায়, জুমুল্যান্ড চায়, জুমুল্যান্ড। আমাদের কথাগুলো কিন্তু সবাই চায় না। আমি বলছি শোনেন, যারা এই অশান্তির রিট দিচ্ছে তারা তো চায়, হ্যাঁ, যারা অশান্তি লিখছে তারা চায়। এই পুতুল নাচটার রশ্মিটা তো, সুতাটা তো অন্য জায়গায়। এত চুক্তিতে এত বেশি বিধান তাদের পক্ষে রাখা হলো, তারা বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারবে, কিন্তু সমতলের মানুষ গিয়ে ওখানে জমি কিনতে পারবে না। তারা বিদেশের যত এনজিও আছে সব এনজিওগুলোই সাদা চামড়ার উপজাতিদেরকে লালিত পালিত করে, তাদেরকে সুন্দর সুন্দর দেখলে তাদেরকে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে। এই সমতল অঞ্চল থেকে যে বাঙালি গোষ্ঠী সেখানে বসবাস করতে গেল তাদেরকে বলে সেটেলার। কেন সেটেলার হবে? তাহলে ঢাকা শহরে তো, আমি যেমন ঢাকার ছেলে, ঢাকায় আমার বাড়ি, ঢাকার জন্ম, পূর্বপুরুষ ঢাকায়, তাহলে আপনারা দুজন তো সেটেলার। আপনি আদিবাসী, আমি আদিবাসী, তাহলে পুরো ঢাকা শহরের তো 90% লোক বাগা দিতে হবে। এইখানে কেন এই কথাটা আসে না? মাইন্ড ইউ, বুঝতে চেষ্টা করেন, আমার দেশ 55,126 বর্গ মাইলের যে কোনো জায়গায় আমার বসবাসের অধিকার আছে, জমি কেনার অধিকার আছে। ওদের তো একটু জমি রিলেটেড একটা ঝামেলা আছে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু সেই জন্য আপনি লোগাংয়ের একটা পুরো বাঙালি সেটেলমেন্টের জায়গায় গিয়ে আপনি আগুন দিয়ে ব্রাশ ফায়ার করে মানুষ মেরে ফেলবেন, হত্যা করবেন। তারপরে সুবলংয়ে, তারপরে আপনার এই বিভিন্ন জায়গায় তারা যে গণহত্যা করেছে, এক একটা গণহত্যায় শত শত নারী, পুরুষ, শিশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সব আমি নিজে দেখেছি। তো এই যে কাজগুলো করেছে, এটা কি মনে করেন সহজ কাজ? সহজ নয়। এটাকে বন্ধ করার জন্য তো শান্তি চুক্তির প্রয়োজন। সেই শান্তি চুক্তি করতে গিয়ে অসম কাজটা করে ফেলেছে সরকার। আপনি ওই জায়গায় 52% যারা সমতলের লোক ছিল কিংবা সেই দেশে সেখানে আগে থেকেই ছিল, চাকমাদের আগে থেকেই তারা সেখানে বসবাস করত, তারা কিন্তু আদিবাসী না, চাকমারা, তারা মাইগ্রেটেড, ইতিহাস তাই বলে।
আপনি তাদেরকে অবহেলিত রাখছেন। আপনি চিটাগং গেছেন কখন? পার্বত্য চট্টগ্রামে সেখানে জীর্ণ শীর্ণ দেহের অধিকারী বাঙালিরা, তাদের গায়ের পরনের ছেঁড়া জামা কাপড়, তাদের রেশন নাই, তাদের কোনো চাকরি নাই, তাদেরকে কেউ প্যাট্রোনাইজ করে না, খাওয়া দাওয়ার শিক্ষায় স্কুল কলেজে পড়তে দেয় না। আপনি 52% লোককে অবহেলা করে আপনি মাত্র ওই 48% লোককে নার্সিং করতেছেন এবং শত শত এনজিওরা তাদেরকে বিদেশে নিয়ে যাচ্ছে। শিক্ষিতের হার আজকে 70% হলো তাদের। আর মুসলমানরা যারা বাঙালি আছে সেইখানে আপনার 10%ও শিক্ষিত পাবেন না। একটা সংগঠন করার মতো একটা তাদের সেই শিক্ষিত জনশক্তি নাই। খাগড়াছড়ি বলেন, রাঙ্গামাটি বলেন, বান্দরবন বলেন, এই যে অসমতা, এটা কি তারা মানুষ না? এই দুই গ্রুপের মধ্যে বিগত সরকার হাসিনা তো একটা সরাসরি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন। উনি তো আর বাংলাদেশকে সুশাসন দেওয়ার জন্য তাকে পাঠানো হয় নাই, তার বোনকে পাঠানো হয় নাই, তাকে তো পাঠানোই হয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কি এজেন্ডা? বিএনপিও বাতিল করেন না, সেটা আসছে আমি। অখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তো তাদেরকে পাঠিয়েছে। সেই অখন ভারত তো এখন উন্মুক্ত, যেটা ইসকন করছে, কিংবা তারা আজকে দেখানো হচ্ছে যে সমস্ত জিনিস ইন্ডিয়া থেকে বারবার বলছে আমাদের অখন ভারত প্রতিষ্ঠিত না করতে পারলে হিন্দু জনগোষ্ঠীর কখনো আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, প্রতিনিয়ত বলছে। এখন বিএনপির কথা বলছেন। দেখেন, একটা চুক্তি যখন হয়ে যায়, একটা যত খারাপ চুক্তিই হোক, হঠাৎ করে যদি সেটা বাতিল করে, এটা রিয়াকশন হবে দেশের অশান্তির জন্য। আরেকটা রিভিউ তো করা যায়, রিভিউ করার তো সেটা রিভিউ করার, হ্যাঁ অবশ্যই রিভিউ করার, কিন্তু রিভিউটা যে করতে হবে উভয় পক্ষের বসতে হবে। আবার কলকাঠি তো নাড়ানো হচ্ছে ওই দিল্লি থেকে। দিল্লি যদি রাজি না হয় সেটা তো হবে না। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ইন্ডিয়া একটা খেলা খেলছে আমাদের সাথে। কিন্তু ইন্ডিয়ারও তো পার্বত্য চট্টগ্রামে অ্যাডজাসেন্ট যে স্টেটগুলো আছে সেখানেও ঝামেলা চলতেছে। এইখানেই তো আসছেন আসল কথা। আপনি সেভেন সিস্টার আপনি বলেন তো 1971 সালের 25শে মার্চে কেন এই আক্রমণটা হলো, যুদ্ধ শুরু হলো, এটা কি জানেন? সেটা জানেন, আমি বলি। আপনি অরুন্ধতী রায়ের বই পড়েন, যেটা সুভাষ বোসের নাতনি লেখা না, সেখানে অনেক কিছু লেখা আছে। হঠাৎ করে কেন 25শে মার্চ আক্রমণ হলো, এগুলো কিন্তু ইনভেস্টিগেশন বাই ফিফথ কলামিস্ট, এবং হাজার হাজার বিহারীদেরকে মারার পরে এই মারলো কেন? যাতে একটা আক্রমণ করার পরিস্থিতি তৈরি হয়। এই মিজোরামের বাংলাদেশের যেমন ছিল শেখ মুজিবুর রহমান, মিজোরামের নেতা ছিলেন লালডেঙ্গা। এই লালডেঙ্গা পাকিস্তান আর্মি তাকে লালন পালন করত। পাকিস্তান একটা স্ট্র্যাটেজি নিল, এই সেভেন সিস্টারকে যদি আলাদা, তখন তো সেভেন সিস্টার ছিল না, 3টা ডিস্ট্রিক্ট ছিল, এদেরকে যদি এক এক করে স্বাধীন করে দেওয়া হয় তাহলে আমাদের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাটা সুসংহত হবে। এই ইয়েতে স্ট্র্যাটেজি নিয়ে তারা আপনার মিজোরামে 8টা রেজিমেন্ট তৈরি করলো, এবং প্রত্যেক দিন ইন্ডিয়ান আর্মি সেখানে নিহত হচ্ছিল। তারা লালডেঙ্গা ওয়াজ সাপোজ টু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ মিজোরাম ইন দ্য মান্থ অফ জুলাই অর আগস্ট। এটাকে ঠেকানোর জন্য ইন্ডিয়া তাদের ফিফথ কলামিস্ট, এবং তাদের ফিফথ কলামিস্ট কে ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, কুত্তা লীগ, আমি যা বলে সরে এই কথাগুলো বলা উচিত, কেন কুত্তা এদেশে ভালো, কুকুরও তো ভালো। কুকুরও তো একটা মানুষকে কামড়ায় খায় না, খায় না, কিন্তু তারা খায়। এই জন্য তারা একটা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেললো, পাকিস্তান আর্মি মাথা মোটা, তারা এই মাথা মোটা ঠান্ডা মাথায় এটা ট্যাকেল না করে তারা গুলি করে দিল, ফায়ার করে দিল, এবং সেটাতে ভুল যেটা করলো পাকিস্তানও করলো, ফাঁদে পড়লো গিয়া ওই ইন্ডিয়ার ফাঁদে। না, শুধু গুলির বিষয় তো না, তার আগেও তো বাংলাদেশ ডেফিনেটলি আমরা তো শোষিতই ছিলাম, বঞ্চিতই ছিলাম। তাহলে মাই বয়, ইউ টেল মি, এটা কিন্তু খুবই আজকে জোরালোভাবে উত্তর দিতে হবে আমাকে। ইতিহাস পড়েন, বাস্তবতা বলেন। 1947 সালের 14ই আগস্ট পূর্ব পাকিস্তানের কোনো আর্মি ছিল? কোনো একটা ব্যাটালিয়ন ছিল, রেজিমেন্ট ছিল? কয়জন সেক্রেটারি ছিল? ছিল না। সেক্রেটারিয়েট ছিল না। শহর ছিল? অর্থনীতি ছিল? কোনো ব্যবসা বাণিজ্য ছিল? রাস্তাঘাট ছিল? ইনফ্রাস্ট্রাকচার ছিল না। কোত্থেকে আপনার থাকলে, আপনার যদি 10 টাকা থাকে তাইলে সে আমি আপনার শোষণ করব। শোষণ করলো কিভাবে? ছিলই তো না কিছু, ট্যাক্স দেওয়ার কোনো লোক ছিল না। এই দ্রুত গতিতে এই দেশটা দখল করে নিয়ে যাবে বলে পাকিস্তান অথরিটি, তখন কিন্তু বাঙালিরাও ছিলেন সেই পাকিস্তান করার পিছনে। আমরা বাঙালিরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। মাই বয়, ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইমস টু সে দিস থিং।
ওই সময়ে পাকিস্তান দেখলো, যারা তখন জিন্না থেকে শুরু করে সবাই দেখলেন, আরে টোটাল অরক্ষিত এলাকা, এটা তো আসলে দেশে শুধু জামাই ছিল আর মানুষ ছিল, আর তো কেউ ছিল না। একজন বিদগ্ধ লোকের সামনে আমি কথা বলছি। তখন তারা আইয়ুব খানকে একটা ব্রিগেড প্লাস সৈন্য দিয়ে, ব্রিগেডিয়ার আইয়ুব খানকে পাকিস্তানি পাঠিয়ে দেওয়া হয় এই দেশকে রক্ষা করার জন্য। সেই সময় ওই সৈন্যদের বেতন দেওয়ার কোনো অর্থ ছিল পূর্ব পাকিস্তানের? ছিল কিনা? ইউ রিড ইট, পাওয়া যাবে। যেই দেশের মানুষ বুখা নাঙ্গা, জেলে, চাষি, কুমার তাদেরকে শোষণ করবে, যারা ঐতিহাসিকভাবেই তার ধনী ছিল। অনেকেই এই ইন্ডিয়ার দালালরা এখন আমাকে এই কথা শুনে মন্তব্য লিখবে, আপনাদের দেখবেন যে আমি পাকিস্তানের দালাল, এই কথাটা লিখবে ওই জোচ্চররা, দেখবেন। আমি বলে দিচ্ছি। এবং তাদের এইটা, এই যে কি যে বলে, এটা কি তারা একটা টিমই তৈরি করছে, এই যে আইটির সাইবার টিম তৈরি করছে এটা লেখার জন্য। আমরা একটু পার্বত্য চট্টগ্রামে থাকি, পার্বত্য চট্টগ্রামে আলোচনা কনসাইজ করা যাবে না। বলে আমি আসছি। তো এই যে বললেন বৈষম্য যদি করতো, আপনি কেন এই যে সংসদ ভবন করেছে? পৃথিবীতে এরকম কোন দ্বিতীয় উদাহরণ আছে? নাই। এই সংসদ ভবন, বাইতুল মোকাররম মসজিদ, ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ, আপনারা দুইজনে ক্যাডেট কলেজের ছাত্র, ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করছে আইয়ুব খান। 3টা ক্যাডেট কলেজ আইয়ুব খান। কেন আর্মিতে ভর্তি করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, শিক্ষিত লোক, সুশিক্ষিত লোক। আবার বলে যে আমাদের এখানে আর্মিতে নেয় নেই। যদি আর্মিতে না নিত তাহলে স্বাধীনতার যুদ্ধটা কিভাবে হইলো? স্বাধীনতার যুদ্ধ কারা করলো? এগুলো সব ইন্ডিয়ান শিখানো বলি, পার্বত্য চট্টগ্রামে আসেন। এই পার্বত্য চট্টগ্রামটাকে তারা ট্রাম্প কাজ হিসাবে ব্যবহার করছে, যেহেতু ওই জায়গার উপজাতিরা লয়াল টু ইন্ডিয়া, নট টু বাংলাদেশ, লয়াল টু ইন্ডিয়া। এই দেশের খাবে, এই দেশের পড়বে, আর ছাতা দুলাবে ওইখানে। হ্যাঁ, এইটা হলো মূল। এটা কি মোটা দাগে বলা যাবে? কারণ তারাও তো বাংলাদেশকে সার্ভ করছে বিভিন্ন জায়গায়। তারপর ব্যতিক্রম, আপনার কলিগও ছিলেন, আমি নাম বলি আর্মিতে, যেমন আমাদের কর্নেল মানেশ দেওয়ান একজন লোক, আপনি দেখবেন কত তেজদীপ্ত একজন লোক, দেশকে ভালোবাসে। অনুপ কুমার চাকমা, তারপরে আছে আপনার তুষারকান্তি চাকমা, এরা দেশপ্রেমিক মানুষ, এরা দেশকে ভালোবাসে। কিন্তু যারা এই মেইন স্ট্রিমে আসে নাই, তারা তো ভাই ভালোবাসে না। তারা তো মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্যই তো তাদেরকে এখন মেইন স্ট্রিমে আনাটা তখনই সম্ভব আপনি যখন যদি হাইলি মোটিভেটেড হয়ে যান। একটা খাঁটি চোরকে আপনি কতদিনে আপনি একটা ভালো মানুষ বানাইতে পারবেন? যে অভ্যেস হয়ে গেছে চুরি করা, যে অভ্যাস হয়ে গেছে সন্ত্রাসী করা, যে অভ্যাস হয়েছে কিলিং করা। আমি বলবো, হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ ইন দ্যাট। আই ডোন্ট সে দেয়ার আর নট গুড পিপল, দেয়ার আর মেনি গুড পিপল, বাট তারা শান্তিপ্রিয় আছে। আমি সেখানে 2 টার্মে চাকরি করেছি। মোটিভেশনটা, সেই মোটিভেশনটা আমাদের করতে পারে নাই। কেন জানেন? পড়তে পারে নাই। আমাদের দেশে বামপন্থী রাজনীতি যারা করে, তারা তাদেরকে এমন শিক্ষা দিয়েছে, ওই বামপন্থী আদর্শ কার্ল মার্কসের থিওরি দিয়ে তাদেরকে উগ্র বানিয়ে ফেলে, যারা শান্তিপ্রিয় মানুষকে। বাট যারা গ্রামের, আপনার বলেন যে বড় বড় কারবারি, আমি যেমন সেখানে ছিলাম 6-7 বছর চাকরি করছি, 2 টেনিয়র। একবার ছিলাম রাঙ্গামাটিতে, আরেকবার ছিলাম খাগড়াছড়িতে। আমি তো সেখানে যেখানে যেতাম আমাকে লক্ষ্মীর পুত বলতো তারা। আমি অস্ত্র ছাড়া হাঁটতে পারতাম, আমি তাদেরকে ভালোবাসতাম, তাদেরকে বুকে জড়িয়ে নিতাম, তাদের বাড়িতে বাড়িতে আমি যেতাম, খাবার আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেইভাবে আমি আমার কাজ করেছি। ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে, ঘৃণা দিয়ে নয়। তবে সেই ঘৃণাটা অবশ্যই করতে হবে যারা ঘৃণার যোগ্য, ঘৃণার পাত্র। কিন্তু ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না রে ভাই। ভালোবাসা দিয়েই সঠিক মানুষ তৈরি হয়, ভালোবাসা দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়, ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়, ভালোবাসা দিয়ে আপনি আপনার মানুষের মনকে জয় করে একটা শান্তির পরিবার তৈরি করতে পারেন, শান্তির সমাজ তৈরি করতে পারেন, শান্তির রাষ্ট্র তৈরি করতে পারেন। ধন্যবাদ কর্ণক, আপনি খুব ভালোভাবে বিষয়টি অবতারণা করেছেন। আমরা একটু রমিতা আজাদ আপনার কাছে জানতে চাই যে পার্বত্য চট্টগ্রামে কিন্তু ভূমি নিয়ে একটি সমস্যা আছে ওদের। একেবারে আবহমান কাল ধরে তারা যেই ভূমিগুলো তারা ব্যবহার করে আসছিল, ভোগ দখল করে আসছিল, এটার আসলে কোনো রেজিস্ট্রেশন নাই, যেটি আমাদের এখানে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে আছি। ওদের সেটা নাই। সেই বাস্তবতাটাকে মেনে নিয়েই তো ওদের এক ধরনের এই সমস্যাটার সমাধান করে ফেলতে হবে। তো সেই জায়গাটায় তাদের এক ধরনের দাবি বা অভিযোগ আছে যে এই জায়গাটায় গভর্নমেন্ট আসলে আগায়নি।
একদমই আগায়নি। সেটি যারা এই শান্তি চুক্তি করেছিলেন তারাও আগাননি, পরবর্তী গভর্নমেন্টগুলোও আগাননি। এখন পর্যন্ত এটির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে আজকে একটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যেটি আছে সেই মন্ত্রণালয়ের উদ্যোগে একটা সেমিনার ছিল, সেখানে উপদেষ্টা ছিলেন সুপ্রদীপ চাকমা। উনি বলেছেন যে ভূমি সংস্কারটা যদি সঠিকভাবে করা যায় তাহলে এই সমস্যাটা অনেকাংশেই সমাধান হয়ে যাবে। তো আপনি কি মনে করেন এটা কীভাবে সমাধান করা সম্ভব, যেহেতু ওইখানে আমাদের বাঙালিরাও আছে? ধন্যবাদ। ভূমির বিষয়ে বলার একটা লাইন বলবো, স্যার যেটা বলেছিলেন যে পাকিস্তান সৃষ্টির পরে আমাদের আসলে কোনো আর্মি ছিল না, আমাদের 2 কোম্পানির সৈন্য আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। 800 জন হবে স্যার, তাই তো? একটা পাইওনিয়ার প্লাটুন, তারও বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাদের কোনো অর্গানাইজেশন ছিল না। তো আসলে সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশ আর্মিতে বেঙ্গল রেজিমেন্ট নিষিদ্ধ করা হয়েছিল এবং এটা করার কোনো রাইট ছিল না। এবং দেখবেন যে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এখনও কোনো বেঙ্গল রেজিমেন্ট নাই। ওইটাকে উপেক্ষা করে কিন্তু তদানীন্তন সরকার ও জনগণ এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছিল। এটা অত্যন্ত সাহসিকতাপূর্ণ একজন ভূমিকা ছিল এবং শ্রদ্ধার সাথে স্মরণ করব আমাদের মেজর আব্দুল গনি স্যার। আমি তার দিবস পালন করেছি, জন্মদিবস। যে উনি কিভাবে গ্রামে গ্রামে গিয়ে এই সমর্থ যুবকদেরকে কনভিন্স করে এনে সৈন্য বানিয়েছিলাম। এখানে ছনের ঘর ছিল স্যার ঢাকা ক্যান্টনমেন্টে, এখানে ওইভাবে তাদেরকে রাখা হয়েছিল। তো এটা আমরা যারা এটা প্রতিষ্ঠা করেছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। এবং উনি সেই দিন একটা বক্তৃতা দিয়েছিলেন মোটিভেশনাল, যে এই সামান্য দিয়ে শুরু করলাম, কিন্তু তোমার নিষ্ঠার সাথে, সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করে যাবা, একদিন এই বাহিনী হবে বিশ্বের অন্যতম সেরা বাহিনী। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু হয়েছে। আজকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মানে বীরত্ব গাথা তো বাংলাদেশ সেনাবাহিনীর মিস্টার জ্যাকব বলেছেন, জেনারেল জ্যাকব এই দেশে এসে 111 এর পরে বলে, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ শুড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। এখন ভূমির বিষয়ে একটু বলি। ভূমি নিয়ে সমস্যা আসলে সমতলেও রয়েছে। আমি নিজে ছোট্ট এক টুকরা জমি কিনেছি, ওটা আমিও কিন্তু অনেক প্রবলেম ফেস করেছি। কত রকমের যে আইন, কত কিছু, মানে ওই দাদার ছিল, তারপরে এটা ভাগ হয়ে গেছে, তারা সেটা ভাগ করে নাই, মানুষজন দরিদ্র, অশিক্ষিত, ঠিক আছে, আইন জানে না। তারপর এটা যে কীভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেই আইনও ঠিক মতো নাই। তারপরে নানান রকম সমস্যা, এটা বলে শেষ করা যাবে না আর কি। হ্যাঁ, তারপরে ওকানথিন আমাদের এক অফিসার আছেন, লেফটেন্যান্ট কর্নেল, জি স্যার, বলে আপনারা জানেন আমার কোনো জমি নাই পার্বত্য চট্টগ্রামে, আমার বাড়ি আছে কিন্তু এটা আমার দান না। এরকম আসলে সমস্যা ভূমি নিয়ে। তারপরে কি আরএস আছে বোধহয়, বিআরএস, সিআরএস, এটা নানান রকম বিষয়, এত রকম ঝামেলা, এটা বলে শেষ করা যায়। তারপর দেখা যায় শেষমেশ ওই কোনোভাবে এটা সমাধান করে বেচা বিক্রি। একটা কথা বললেন, কিভাবে সমাধান হবে? যে দেশের ভূমি মন্ত্রীর বিদেশে বাড়ি থাকে 52টা, ভূমি মন্ত্রীর বাড়ি যদি থাকে 52টা বিদেশে, আরো বেশি, লন্ডনেই নাকি তার কয়টা 34টা না কয়টা বাড়ি, তাহলে এইখানে জমির সমস্যা কিভাবে সমাধান করবে সে? বলেন তো। আর হচ্ছে ওই পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা, একটু অন্যভাবে বলি, যে তারাই যে প্রথম ওখানে গিয়েছে পাহাড়িরা, তা তো না। ওখানে তো বাঙালিরা আরও অনেক থেকেই চলাচল করছে। আসলে একটা বনের মধ্যে কিন্তু ঘরবাড়ি বানিয়ে মানুষ থাকে না, বনে যায় কাজে কর্মে। তো তখনকার যাতায়াত ছিল নদীপথে গিয়ে ওই বনের কাঠ সংগ্রহ, ছন সংগ্রহ ইত্যাদি কাজ বাঙালিরা কিন্তু পাহাড়িদের অনেক আগে থেকেই করে আসছে। এবং কিছু এরিয়া যেমন বাঙ্গাল হালিয়া, মানে বাঙ্গালদের হাল চাষের জায়গা আর কি, হালিয়া, আলী কদম, এই সমস্ত জায়গায় কিন্তু সেটেলও করেছিলেন কিছু বাঙালিরা। তার যে পাহাড়িরা প্রথম গিয়েছে, বাঙালিরা পরে গিয়েছে, বিষয়টা এরকম না। তারপরে বিষয়টা হচ্ছে, তারপর বাঙালিরাও গিয়েছে, তারাও গিয়েছে। আর জমি হতে পারে এরকম সেই সময় যে ওই বনের জমি, মানে ফরেস্টের জমি, হ্যাঁ, সেটার কেউ মালিকানা পাবে না, চাইলেও কিনতে পারবে না, এরকম হতে পারে। আর আমাদের আরেকটা ভালো আইন আছে, সব জমির মালিক কিন্তু রাষ্ট্র। হ্যাঁ, সব জমির মালিক রাষ্ট্র। আমরা যদি জমি কিনি, আমরা দ্বিতীয় মালিক। এই জন্য কেউই দাবি করতে, আমি আমার বাড়িটাই দাবি করতে পারবো না যেটা আমার। রাষ্ট্র চাইলে যে কোনো সময় রাষ্ট্রীয় প্রয়োজন এটা নিয়ে নিতে পারে, অ্যাকোয়ার করতে পারে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত সমস্যা যেমন পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি 3টা জেলায় সমাধান করা দরকার, এরকম সমতলেও সমাধান করা দরকার বলে মনে করি। না, কিন্তু সমতলে মোটামুটি প্রায় সব জমি কারো নামে বরাদ্দ আছে, মালিকানা। হ্যাঁ, আমার নামে আছে, আপনার নামে আছে, আপনার নামে আছে। কিন্তু ওইখানে তো ওরা যতদিন ধরেই আছে ওইখানে পাহাড়িরা, তারা ওই যে নিজেদের এলাকার আশেপাশে পাহাড়ি এলাকায় চাষবাস করে বা থাকে, সেই পেপারসগুলো ওদের নাই। ওই জায়গাটাই তো মূল সমস্যা। বাঙালিদেরও নাই, জুম চাষ করে। যে পাহাড়ের জুম চাষ, আমি টেল ইউ একটা জিনিস, খালি তো বিরোধিতা করলে হবে না। এই উপজাতিরা, দে আর দ্য মোস্ট পিসফুল দে হ্যাড বিন। কত ভালো, আমি আপনাদেরকে বলি, যেহেতু আপনারা তো অত ঘনিষ্ঠভাবে মিশেন নাই,
আমাদের ওই এলাকায় অপারেশন করতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তো আর্মি গেছে, মারার জন্য তো যাইনি। আমি সেই কাজটাই করেছি। আমি দেশে যেমন শান্তি প্রতিষ্ঠা করেছি, আবার আমরা বিদেশেও শান্তি প্রতিষ্ঠা করেছি। এই একটা মানুষ, একটা মহিলার দিকে তাকালে আপনার মায়া লাগবে। সে পিছন থরং নিয়ে একটা বাচ্চাকে পিঠে নিয়ে এত বড় ধানের নিয়ে এই যে পাহাড়ে উঠছে, এই পাহাড় উঠছে, সে উঠছে তো উঠছে, সকালবেলা যায়, রাতের বেলা ফিরে, সন্ধ্যার সময় ফিরে। এরা শান্তি ছাড়া কিছু বুঝে না। কিন্তু আমাদের মিসম্যানেজমেন্ট, যখন রাষ্ট্র পরিপূর্ণভাবে দেশের জনগণের দায়িত্ব গ্রহণ না করে, সেখানেই সমস্যাটা হলো কোত্থেকে? আপনি এটাতে হাত দিতে হবে। মানবেন্দ্র নারায়ণ লারমা এবং তারা দুই ভাই ছিল, তাই না? এক ভাই মারা গেছেন, এখন আছেন কি জানি এখন নাম, হ্যাঁ, সন্তু লারমা। দুই ভাই কিন্তু তারা, এই দুই ভাই পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো শেখ মুজিবুর রহমান বললেন, ওরা দাবি দাওয়া নিয়ে আসছে শেখ মুজিবের কাছে যে আমাদের দেখেন, আমাদের মানুষ আসলে নির্যাতিত, তার মানে সুখ নাই, শান্তি নাই, এত পাহাড়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ সমস্যা ছিল সবাই। তখন সবাই আগে তোরা বাঙালি হ। আচ্ছা আপনি আমাকে বলেন তো, একটু চাকমা কিভাবে বাঙালি হবে? আমি কি চাকমা হইতে পারবো? আমি বাংলাদেশি হইতে পারি, কিন্তু আপনি একটা তো একে গিয়া মারমাকে বলতে পারেন না তুই বাঙালি হ। তারা তো ভাষা আলাদা তাদের। হ্যাঁ, একজন এই যে বাংলাদেশে কত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, তার কিন্তু আসলেও অসহায়। এই অসহায় ব্যক্তিগুলোকে যদি তখন রাষ্ট্র, শেখ মুজিব যদি তার বৃহত্তর মনোভাব নিয়ে তাদেরকে ভালোবাসতো, সিরাজ শিকদারের ঘটনা ঘটানো না হইতো, মানুষের উপর অত্যাচার না করতো, তাহলে এই দেশটা কিন্তু তখন থেকেই শান্তির দেশ হয়ে যেত। কিন্তু বিসমিল্লাহ গলত, আমরা শুরুতেই ফায়ার নাই। শুরুতে ফায়ার নাই কথাটা তো জানেন আপনারা, মানে আপনি অস্ত্র দিয়ে গুলি করবেন, অস্ত্র যদি আপনি ট্রিগার টিপলেন কিন্তু ফায়ার বাইর হচ্ছে না। আমাদের দেশটা হয়েছে কি, প্রথমে মিথ্যা দিয়ে শুরু হয়ে গেছে। আপনি 8 মাস কয়েকদিন যুদ্ধ করলেন, সেটারে বললেন এই যুদ্ধের মধ্যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। 7.5 লক্ষ লোকের মধ্যে 1 কোটি চলে গেল ইন্ডিয়াতে, রইল কত? 6.5 লাখ। হ্যাঁ, 7.5 কোটির মধ্যে রইল 6.5 কোটি। 6.5 কোটি মানুষের মধ্যে 30 লক্ষ লোক কিভাবে শহীদ হয়? এই তত্ত্বটা তো এখন পর্যন্ত স্থির করতে পারলো না। এইটা হলো মূল কারণ। ওকে, আমরা আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয়, আমাদের হাতে সময় কম। একটা খ্রিস্টান স্টেটের কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, গণমাধ্যমে আসছে, এবং বিভিন্ন বিশ্লেষকদের কথাই আসছে, এমনকি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তার কথাই আসছে যে একটা খ্রিস্টান স্টেট তৈরি করার প্ল্যানিং আছে কারো হয়তো, বা কোনো পরাশক্তিদের, যে আমাদের হিল ট্রেক্স, ইন্ডিয়ার ভারতের 7 সিস্টার্সের কিছু অংশ এবং মিয়ানমারের চীন প্রদেশ, এগুলো নিয়ে। এটির কি আসলে কোনো ধরনের অধ্যাপক এখানে আছেন, এটির কি কোনো সত্যতা আছে? এইটার সত্যতা আছে। শ্রদ্ধ অধ্যাপক কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশের জিওপলিটিক্যাল লোকেশনটা এমন একটা জায়গায়, মনে করেন আপনি এই পুরো টেবিলের মধ্যে এখানে একটা সোনার টুকরা আছে, সবার চোখ কিন্তু সোনার টুকরার দিকে থাকবে না, আমাদের 3 জনের চোখ, ক্যামেরাম্যানদের চোখ ওইখানে সোনার টুকরা আছে। এই পুরো ভূখণ্ডের মধ্যে বাংলাদেশটা হলো একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা। এটা কি করে? জিয়াউর রহমান বলছে এখানে আমাদের সমুদ্র বন্দর আছে, আমার 2 দিকে আমরা চলতে পারি। এটা নিয়ে যখন ইন্ডিয়া ষড়যন্ত্র শুরু করলো, এটা আমাদের দরকার হবে, এটা দাঁড় নিতে পারলে আমাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে। এটা আসলে কিন্তু আমি তাদের জায়গায় হলে আমিও তাই করতাম, ঠিক আছে না? আমার দেশকে আমি ছাড়তে যাবো নাকি? সেই সময় চায়না এবং আমেরিকা, অন্যান্য দেশ কি বসে থাকবে? তাদেরও তো লোলুপ দৃষ্টি পড়েছে স্বর্ণের উপরে। তারা দেখলো, আমেরিকার যারা পলিসি মেকার, যারা দেশ চালায়, তারা দেখলো যদি আমরা এই বেল্টে আরাকান এবং অন্যান্য জায়গায় একটু নিয়ে টিয়ে, মণিপুর নিয়ে দিয়ে যদি আমরা একটা খ্রিস্টান স্টেট করতে পারি, তাহলে আমাদেরও একটা শক্তি এখানে আসবে। আসলে কিন্তু বাস্তবতা এই বৃহত্তর এই এলাকায় আসলে খ্রিস্টান কোনো স্টেট নাই। না 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 না, তাদের আলাদাভাবে একটা খ্রিস্টান, এবং এখানে দেখেন কুকি চীনের মধ্যে তাদের ঢুকেছে, এবং এই এলাকাটাতে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি। হ্যাঁ, 7 সিস্টার্স এবং মিশনারিরা কবে আসছে ভাই? মিশনারিরা টাকা দিয়ে, অর্থ দিয়ে এই প্রতিনিয়ত তো মুসলমানদেরকেও খ্রিস্টান বানাচ্ছে তারা,
তারা কিন্তু তাদের ধর্ম নিয়ে চুপ করে বসে নাই। যদি আমরা বসে আছি, আমরা তো তারা ধর্ম পালন করলে সেটা উগ্রতা হয় না, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন আপনি উগ্র হয়ে গেলেন তাদের ভাষায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষ। 1 মিনিটে যদি আপনি বলেন যে আসলে খ্রিস্টান স্টেটের কোনো সত্যতা আছে কিনা, যে এরকম কোনো পরিকল্পনা ভেতরে ভেতরে চলতেও পারে, এরকম কোনো বিষয় আপনি যদি বলেন। আমি ঠিক এরকম একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবে আমি লিখেই নিয়ে আসছি ক্রাউন কলোনি। আমি সেটা জানি অনেক আগে থেকে। এটি হচ্ছে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, অনেক আগে থেকেই চলছে। এশিয়ায় খ্রিস্টান স্টেট বোধহয় একটাই আছে বোধহয় স্যার, ইস্তিমোর না? একদম এক বছরের মাথায় করে দিল। ফিলিপাইনও বোধ হয়। এছাড়া তো অনেক দূরে। হ্যাঁ, এছাড়া এশিয়াতে বা এই দিকটাতে কোনো খ্রিস্টান স্টেটই নাই। একটা থাকলে পরে অনেকের সুবিধা হয়, এখানে যদি একটা খ্রিস্টান থাকে। তাই এখানে একটা ক্রাউন কলোনি তৈরি করার ষড়যন্ত্র বা পরিকল্পনা বহু আগে থেকে আছে, এবং ওইটাই ধীরে ধীরে ওই দিকেই যাচ্ছে আর কি, খুব ধীরে। এদের পরিকল্পনা তো বহু মানে লং টার্ম প্ল্যান হয় আর কি। আমাদের দেশে তো আমরা শর্ট টার্ম প্ল্যান করি, খুব দূরদৃষ্টি নাই। তাদের প্ল্যান হয় 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, 50 বছর মেয়াদি পরিকল্পনাও হয়। ওইভাবে আগাচ্ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতটাই ইন্টেলিজেন্ট ছিলেন যে তিনি এই আন্তর্জাতিক চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছিলেন। তো এখনো কি এই তৎপরতা আছে? অবশ্যই থাকবে। অবশ্যই। কিরকম, মানে যদি কিছু আমাদেরকে। না, সেটা হচ্ছে একটা হচ্ছে যে ধীরে ধীরে ওই অঞ্চলের জনগণ যদি প্যাগান থেকে থাকে, অর্থাৎ কোনো একেশ্বরবাদী না হয়, এদেরকে কনভিন্স করা একটু ইজি হয়। তো কনভিন্স করে দুইভাবে একেশ্বরবাদের বিভিন্ন বিষয়ে বোঝানো, এটা হচ্ছে স্পিরিচুয়ালি, আর একটা হচ্ছে যে অর্থকরী যদি প্রচুর পরিমাণে সেখানে যোগান দেওয়া হয়, যে দরিদ্র মানুষ তো অর্থ পেলে খুশি হয়, সেটা করে। তাহলে এইভাবে ধীরে ধীরে যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায়, আপনি বলেছেন যে গত সরকারের প্রধান এই বিষয়টা বলেছেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায় দেশের বেশিরভাগ মানুষ, তখন দেখা যায় যে রিলিজিয়ন কিন্তু অনেক কিছুকে ডমিনেট করে, ইনক্লুডিং কালচার। তখন কালচারটাও যখন ওইরকম হয়ে যায়, এই কালচার বেসড, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র গড়ে ওঠা এখন এই আধুনিক যুগের নিয়ম আর কি। আমাদের তো এখন তো আর নাই, বা রাজতন্ত্র নাই, বা অন্যান্য বিভিন্ন বিষয় নাই। এখন হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র অথবা কালচার ভিত্তিক রাষ্ট্র। তো কালচার যদি এক হয়ে যায় কোনো একটা ভূখণ্ডের মানুষের জনগোষ্ঠীর, হ্যাঁ, তখন দেখা যায় ওইখানে ওই কালচারের উপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্র গঠন করা সহজ হয়ে যায় আর কি। তো ওইভাবে পরিকল্পনা রয়েছে এবং তৎপরতাও রয়েছে। এটার তো স্পষ্ট উদাহরণ, আই জাস্ট সে ফিউ সেকেন্ডস, হোয়াট ইজ বার্মা অ্যাক্ট? বার্মা অ্যাক্টের বাজেট ছিল $9 বিলিয়ন। এই গত কয়েক মাস আগে তারা এটাকে 13 বিলিয়নে রিচ করেছে, এবং এটা অ্যাপ্রুভ বাই কংগ্রেস। হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং মাই ব্রাদার। আমরা খুবই ধন্যবাদ আপনাদের দুজনকে। খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, এবং আমরা আশা করি যে পরবর্তীতে কোনোদিন সময় পেলে আরও বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ গভীর রাতে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। বাতাসের তাপমাত্রা কমে আসছে, দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় শীত নেমেছে। এ সময় শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।